আজ রিমঝিমের 4 বছরের জন্মদিন। সকালের পর থেকেই বাড়িটা সরগরম। তিথি, রুহি, অর্ক আর সুরাজ সকাল থেকেই চরম ব্যস্ততায় দিন কাটাচ্ছে। চারিদিকের আবহই আজ উৎসব মুখর। বসার ঘর জুড়ে রঙিন বেলুন লাগানো হচ্ছে। দেওয়ালে দেওয়ালে রঙিন ফিতে দিয়ে সুন্দর করে ঘর সাজানো হচ্ছে। ড্রয়িং রুমের ঠিক এক কোণে বড় একটা টেবিল রাখা হয়েছে রাতের মূল আকর্ষণ, বার্থডে কেকের জন্য। রিমঝিম অবশ্য আজ কারো কোনো কথাই শুনছে না। তার আনন্দের সীমা নেই। পরীর মতো দেখতে সাদা নেটের একটা ফ্লাফি ফ্রক পরে সে পুরো বাড়ি জুড়ে প্রজাপতির মতো ছুটে বেড়াচ্ছে। ফ্রকের নেটের ঘেরটা বাতাসে দুলছে, আর তার সাথে দুলছে তার নিষ্পাপ শৈশব। তিথি আম্মা, আমার ক্রাউন কোথায়? আমি প্রিন্সেস হব। রুহি ড্রয়িং রুমের ডেকোরেশনের তদারকি করতে করতে হেসে বললেন, প্রিন্সেস ম্যাডামের মুকুট ড্রেসিং টেবিলের উপরে রাখা আছে। ইয়ে বলে রিমঝিমের আবার উল্কার বেগে দৌড়। অর্ক আজ নেভি ব্লু ব্লেজারে বেশ হ্যান্ডসাম ও স্টাইলিশ লুকে তৈরি হচ্ছিল। সে রিমঝিমের কাণ্ড দেখে মাথা নেড়ে বলল, এই মেয়েটার ব্যাটারি কখন শেষ হবে? সুরাজও আজ চমৎকার ক্যাজুয়াল পার্টি পোশাকে তৈরি হয়ে সেখানে এসে হেসে উঠল। সে অর্কর কাঁধে হাত দিয়ে বলল, হবে না, ও সোলার এনার্জিতে চলে। তাদের কথার ঘর জুড়ে একচিলতে হাসির রোল উঠল। অন্যদিকে শহরের এক প্রান্তে নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে গভীর ভাবনায় মগ্ন আকাঙ্ক্ষা। বিছানার উপরে রাখা একটা সুন্দর কারুকার্যময় প্যাকেট, রিমঝিমের জন্য উপহার। অনেক ভেবেচিন্তে একটা চমৎকার শিক্ষণীয় স্টোরি বুক সেট আর একটা নরম সফট টয় কিনেছে সে। আজ আকাঙ্ক্ষাকে অদ্ভুত সুন্দর লাগছে। তার পরনে একটা সি গ্রিন কালারের নিখুঁত নেটের শাড়ি, যার পারে হালকা সিলভারের সুতোর সূক্ষ্ম কাজ করা। তার ঘন কোঁকড়ানো চুলগুলো হালকা কার্ল করে পিছনে একটা স্টাইলিশ ক্লিপ দিয়ে আটকানো, আর বাকিটা পিঠের উপরে ঢেউয়ের মতো ছড়ানো। একদম পারফেক্ট পার্টি লুক। বৃষ্টিও আজ রয়্যাল ব্লু থ্রি পিসে বেশ গর্জিয়াস লুকে তৈরি হয়ে বিছানায় বসেছিল। সে ঘড়ির দিকে তাকিয়ে বলল, চল, দেরি হয়ে যাচ্ছে। আকাঙ্ক্ষা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে একটা গভীর নিঃশ্বাস ফেলল। কেন জানি না আজ তার বুকের ভেতরটা কেমন যেন কাঁপছে। এক অদ্ভুত নার্ভাসনেস গ্রাস করছে তাকে। বৃষ্টি তার মনের অবস্থা বুঝতে পেরে হেসে বলল, তুই এমন ভাব করছিস যেন ভাইবা দিতে যাচ্ছিস, জন্মদিনে যাচ্ছিস, যুদ্ধ করতে না। বন্ধুর রসিকতায় আকাঙ্ক্ষার মুখের মেঘ কিছুটা কাটল এবং দুজনেই হেসে ফেলল। সন্ধ্যা নামতেই রিমঝিমদের বাড়ি আলোয় ঝলমল করে উঠল। অভিজাত অতিথিরা এক এক করে আসতে শুরু করেছেন। প্রত্যেকেই আধুনিক ও স্টাইলিশ পোশাকে সজ্জিত। ঠিক তখন কলিং বেল বেজে উঠল। রিমঝিম দরজার আওয়াজ পেয়ে ছুটে গেল সেদিকে। দরজা খুলতেই তার বড় বড় চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। আকু! চিৎকার করে উঠে সে সোজা আকাঙ্ক্ষার দিকে দৌড়ে গেল। আকাঙ্ক্ষা নিজের সব জড়তা ভুলে নিচু হয়ে পরম আদরে তাকে কোলে তুলে নিল। হ্যাপি বার্থডে প্রিন্সেস! রিমঝিম খুশিতে ডগমগ হয়ে হেসে উঠল। তুমি চিচু! আমি বলেছিলাম না আসবো। রিমঝিম খুশি হয়ে বলল, তিথি এগিয়ে এসে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলল, এসো আকাঙ্ক্ষা, ভিতরে এসো। বৃষ্টি আর রিচুও তাদের পেছনে পেছনে ঢুকে পড়ল। ঘরটা আলো আর রঙের খেলায় অপূর্ব দেখাচ্ছে। দেওয়ালে বড় বড় অক্ষরে জ্বলজ্বল করছে হ্যাপি বার্থডে রিমঝিম। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামলেন অনিক। সাদা শার্ট আর কালো প্যান্টের বদলে আজ তিনি পরেছেন একটি অফ হোয়াইট লিলেন শার্ট, হাতা দুটো কোণে পর্যন্ত গুটিয়ে রাখা। ক্যাজুয়াল অথচ ভীষণ এলিগ্যান্ট অ্যান্ড হ্যান্ডসাম লুকে তাকে পরিপাটি দেখাচ্ছে। নিচে নেমেই তিনি অতিথিদের অভ্যর্থনা জানাতে লাগলেন। হঠাৎ করেই অনেকের চক্ষু পড়ল আকাঙ্ক্ষার উপরে। সি গ্রিন শাড়িতে আকাঙ্ক্ষাকে যেন এক মায়াবী পরীর মতো দেখাচ্ছিল। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। বাতাসের গতি যেন স্তব্ধ হলো কয়েক সেকেন্ডের জন্য।
আকাঙ্ক্ষা ভদ্রতা বজায় রেখে মৃদু মাথা নাড়ল। হ্যাপি বার্থডে টু হার স্যার। অনিকও নিজের চির চেনা শান্ত ও গম্ভীর গলায় বললেন, থ্যাংক ইউ। তারপরে তিনি আবার অন্য অতিথিদের দিকে মনোযোগ দিলেন। সব কিছু খুব স্বাভাবিক, একদম নিয়মতান্ত্রিক। কিছুক্ষণ পর ড্রয়িং রুমের মাঝখানে বড় টেবিলে কেক আনা হলো। চারিপাশের আলো কিছুটা কমিয়ে দিয়ে শুধু রঙিন টুনি লাইটগুলো জ্বালিয়ে রাখা হলো। সবাই কেকটাকে ঘিরে দাঁড়ালো এবং সমস্বরে গাইতে শুরু করলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিমঝিম, হ্যাপি বার্থডে টু ইউ। রিমঝিম দুই হাত তালি দিতে দিতে খুশিতে লাফাচ্ছে। কিন্তু কেক কাটার ঠিক আগের মুহূর্তে সে হঠাৎ হাত উঁচিয়ে বলল, 1 মিনিট। সবাই অবাক হয়ে গেল। তিথি জিজ্ঞেস করলো, কি হলো মামনি? রিমঝিম ডাগর চোখে চারপাশে তাকাতে লাগলো। তারপরে ব্যাকুল হয়ে বলল, আক্কু কোথায়? আকাঙ্ক্ষা তখন ভিড়ের বেশ পেছনের সারিতে চুপচাপ দাঁড়িয়েছিল। সে মৃদু স্বরে বলল, এই তো আমি এখানে। এখানে কেন? ওখানে কেন? এইদিকে আছো? সবাই হেসে ফেলল রিমঝিমের আবদার দেখে। রিমঝিম ভিড় ঠেলে গিয়ে জোর করে আকাঙ্ক্ষাকে টেনে এনে নিজের ঠিক পাশে দাঁড় করিয়ে দিল। এখন দৃশ্যটা দাঁড়ালো, এক পাশে হ্যান্ডসাম অনিক, অন্য পাশে অপরূপা আকাঙ্ক্ষা, আর মাঝখানে পরীর পোশাকে ছোট্ট রিমঝিম। এই নিখুঁত ও সুন্দর ফ্রেমটা দেখে তিথি, রুহি, অর্ক আর সুরাজ একবার অর্থপূর্ণ চোখে একে অপরের দিকে তাকালো। মুখে কেউ কিছু বলল না, শুধু ঠোঁটের কোণে ফুটে উঠল এক মুচকি হাসি। আর কিছু না বুঝেই রিমঝিম দুজনের হাত শক্ত করে ধরে বলল, কেক কাটবো। ঘর জুড়ে আবার হাসির রোল উঠল। আর সেই হাসির মাঝে কেউ খেয়াল করল না যে বহুদিন পর অনেকের মুখেও যেন এক টুকরো নির্ভার অকৃত্রিম হাসি ফুটে উঠেছে। কেক কাটা শেষ হতেই চারপাশে আবার শুভেচ্ছা আর আনন্দের বন্যা বয়ে গেল। রিমঝিম নিজের ছোট্ট হাতে কেকের টুকরো নিয়ে সবার মুখে তুলে দিচ্ছে, কখনো তিথি মাম্মাকে, কখনো রুহি মাম্মাকে, কখনো সুরাজ আঙ্কেলকে। অর্ক মজা করে বলল, আমাকে বড় টুকরো দিবি। রিমঝিম সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, না, তুমি মোটা হয়ে যাবে। আবার হাসির রোল উঠল ঘরে। অর্ক নাটকীয় মুখ করে অনেককে বলল, দেখলি অনেক, এখন থেকে আমাকে অপমানও করছে। অনেক শুধু মাথা নেড়ে হাসলেন। সবাই যখন এই হাসি ঠাট্টায় মশগুল, ঠিক তখনই রিমঝিম কেকের প্লেটটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে আকাঙ্ক্ষার সামনে এসে দাঁড়ালো। আক্কু। মুখ তোলো। আকাঙ্ক্ষা সস্নেহে মুখ খুলতেই রিমঝিম নিজের হাতে তাকে কেক খাইয়ে দিল। তারপরে এক দৃষ্টিতে আকাঙ্ক্ষার চোখের দিকে তাকিয়ে রইল। আকাঙ্ক্ষা ওর গালটা আলতো করে টিপে দিয়ে বলল, কি হলো, এইভাবে দেখছো কেন? রিমঝিম একটু ভাবলো, তারপরে বলল, তুমি আমাদের বাড়িতে থাকবে? আকাঙ্ক্ষা প্রথমে প্রশ্নটার গভীরতা বুঝতেই পারল না। সে হেসে বলল, মানে? থাকবে না? আমি, বাবা আর তুমি একসাথে থাকবো, অনেক মজা করবো। কথাটা শুনে আশেপাশের কয়েকজন সাধারণ অতিথি হেসে ফেলল, বাচ্চাদের অবুঝ পাকা কথা ভেবে। কিন্তু তিথি, রুহি, অর্ক আর সুরাজের মুখের হাসিটা মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল, কারণ তারা রিমঝিমের ভিতরে শূন্যতাটা জানে। ঠিক তখনই রিমঝিম আকাঙ্ক্ষার সি গ্রিন শাড়ির আঁচলটা নিজের ছোট্ট মুঠোয় শক্ত করে চেপে ধরে নিষ্পাপ চোখে চেয়ে চূড়ান্ত কথাটি বলে বসল, আমার লিটকুলে থবাল মাত আছে, তিথি মাম্মা, লুহি মাম্মাও আছে, কিন্তু আমাল মাম্মা তো থাকে না। আমাল মাম্মা আতে না? আক্কু, তুমি আমার মাম্মা হবে? মুহূর্তে পুরো ড্রয়িং রুমটা যেন এক জ্যান্ত কবরস্থানে পরিণত হলো। এক পিনপতন নীরবতা গ্রাস করল চারপাশকে। ব্যাকগ্রাউন্ডের হালকা মিউজিকটা যেন থমকে গেল,
আকাঙ্ক্ষার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তীব্র অপ্রস্তুত আর লজ্জায় তার হাতের পলটা কাঁপতে কাঁপতে মেঝেতে পড়ে গেল। তার ফর্সা মুখটা মুহূর্তেই লাল হয়ে উঠল। সে কিছু বলার জন্য মাত্র মুখ খুলেছে, ঠিক তখনই রিমঝিম, এনাফ! মেয়েটা ভয় পেয়ে যাবে, আকাঙ্ক্ষারও খারাপ লাগবে। অনেকের বজ্রগম্ভীর রূঢ় কণ্ঠস্বর পুরো ঘরের নীরবতা চিরে খান খান করে দিল। অনেকের চোখ দুটো রাগে ও অপমানে জ্বলছে, চোয়াল শক্ত হয়ে উঠেছে। তিনি হনহন করে এগিয়ে এসে রিমঝিমের হাতটা ধরে এক ঝটকায় আকাঙ্ক্ষার থেকে দূরে সরিয়ে আনলেন। পাপা, আমার লাগছে। রিমঝিম ব্যথায় কেঁদে ফেলল, কিন্তু অনেক আজ অনেক ক্রোধে অন্ধ। তিনি রিমঝিমকে নিজের পিছনে আড়াল করে সরাসরি আকাঙ্ক্ষার দিকে তাকালেন। তার চোখ দিয়ে যেন আক্ষরিক অর্থেই আগুন ঝরছে। সেখানে উপস্থিত সমস্ত গণ্যমান্য অতিথির সামনে আকাঙ্ক্ষাকে আঙুল উঁচিয়ে অত্যন্ত কঠোর ও অপমানজনক গলায় অনিক বললেন, কাকে কি বলছো রিমঝিম? ও তোমার মা হবে? পরক্ষণেই আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে বললেন, নিজের লিমিটটা ভুলে গেছেন আপনি মিস আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা আকস্মিক এই আঘাতে চমকে পিছিয়ে গেল। তার কান ঝাঁঝা করতে লাগলো, কিন্তু অনেক থামলেন না। সবার সামনে নিজের সমস্ত পুঞ্জীভূত ক্ষোভ উগড়ে দিয়ে বলতে লাগলেন, একটা বাচ্চার মাথায় এসব কে ঢোকাচ্ছে আমি তা ভালো করেই জানি। আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে আমাদের এই চেষ্টাটা দয়া করে বন্ধ করুন। আপনি এখানে স্রেফ একজন ইনভাইটেড গেস্ট, আর বেশি কিছু নন। কিন্তু একটা অবুঝ বাচ্চার আবেগকে এইভাবে নিজের স্বার্থে ব্যবহার করবেন, সেটা আমি আশা করিনি। আকাঙ্ক্ষা আকস্মিক এই আঘাতে চমকে পিছিয়ে গেল। তার কান ঝাঁঝা করতে লাগলো। অনেক থামল না। তার গলার স্বর আরও নিস্পৃহ আর কঠিন হয়ে উঠল। রিমঝিম ছোট, সে অনেক কিছুই বোঝে না, কিন্তু আপনি তো প্রাপ্তবয়স্ক। আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে আপনি... অনেক, স্টপ ইট, সামলে কথা বল। অর্ক আর রিজু একসাথে চিৎকার করে উঠল। সুরাজও ছুটে এসে অনেককে টেনে ধরার চেষ্টা করল। আকাঙ্ক্ষা কিছু বলার জন্য ওষ্ঠাধর কাঁপিয়েও কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। পুরো ঘরের সব অতিথি হাঁ করে তাকিয়ে আছে আকাঙ্ক্ষার দিকে। চারপাশ থেকে ফিসফিসানি আর কানাকানি শুরু হয়ে গেছে। তিল ধারণের জায়গা নেই যেন লজ্জার। আকাঙ্ক্ষার মনে হলো কেউ যেন তরবারি দিয়ে তার আত্মসম্মানটাকে টুকরো টুকরো করে কেটে ফেলেছে। এত বড় অপবাদ, এত মানুষের সামনে এই প্রকাশ্যে চরম অপমান। তীব্র লজ্জায়, অপমানে আর বুক ফাটা কষ্টে তার চোখ ফেটে জল চলে এলো। সে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। চোখের জল মুছতে মুছতে কোনো রকমের শাড়ির কুচি সামলে সে সোজা মেইন দরজার দিকে ছুটতে দৌড়ে দিল। আকাঙ্ক্ষা, শোন, দাঁড়া! বৃষ্টি, রিজু চিৎকার করে কাঁদতে কাঁদতে ওর পিছনে ছুটল। পিছন থেকে রিমঝিমও চিৎকার করে কাঁদছে, আক্কু, আক্কু, ও আক্কু, যেও না। তিথি ততক্ষণে রিমঝিমকে বুকে জড়িয়ে ধরেছে। তিথির নিজের চোখেও তখন জলে ভরা। রুহি অনেকের দিকে তাকিয়ে তীব্র ঘৃণা আর ক্ষোভ নিয়ে শুধু মাথা নাড়ল। আর আকাঙ্ক্ষা তার সেই সাধের শ্রীকিন শাড়ির আঁচলটা রাতের বাতাসে উড়িয়ে চোখের জলে সামনের চেনাপথটা ঝাপসা করে এক বুক নির্মম অপমান আর লাঞ্ছনা নিয়ে অনেকদের ওই আলোয় ঝলমলে বাড়ি থেকে ঘুটঘুটে অন্ধকারের মাঝে ছুটে বেরিয়ে গেল। উৎসবের আলো নিমেষেই যেন এক কালবৈশাখী ঝড়ে পরিণত হলো। বাড়ির বাইরের রাতটা নিস্তব্ধ, কিন্তু আকাঙ্ক্ষার বুকের ভেতরে যেন তুমুল ঝড় বয়ে যাচ্ছে। চোখের জল এতটাই ঝাপসা করে দিয়েছে চারপাশ যে সামনের রাস্তা পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে না। পিছন থেকে বৃষ্টি আর রিজু বারবার ডাকছে, আকাঙ্ক্ষা, দাঁড়া, একবার শোন। কিন্তু সে থামল না। আজ তার কানে কোনো শব্দই পৌঁছাচ্ছে না। বারবার শুধু একটা কথাই কানে বাজছে, নিজের লিমিটটা ভুলে গেছেন আপনি মিস আকাঙ্ক্ষা। আপনি এখানে শুধু একজন ইনভাইটেড গেস্ট।
মনে হচ্ছিল প্রতিটা শব্দ যেন ধারালো ছুরির মতো তার আত্মসম্মানকে বিদ্ধ করছে। অন্যদিকে অনিকের বাড়িতে নেমে এসেছে নীরবতা। রিমঝিম হাউ মাউ করে কাঁদছে। আমার আক্কু কোথায়? আক্কু কেন চলে গেল? দিদি তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে চোখের জল লুকানোর চেষ্টা করলেন। রুহি ধীরে ধীরে অনিকের সামনে এসে দাঁড়ালো। তার চোখে স্পষ্ট রাগ। আজ তুই খুব বড় অন্যায় করেছিস রে অনিক। অনিক চুপ। সুরাজ গম্ভীর গলায় বলল, তুই জানিসও না কি বলেছিস তুই? অর্ক এবার আর নিজেকে সামলাতে পারল না। সে অনিকের কলার চেপে ধরে বলল, একটা মেয়ে যে কোনো দিন নিজের মুখে একটা কথাও বলেনি, যে শুধু একটা রিমঝিমকেই ভালোবেসেছে, তাকে এত মানুষের সামনে অপমান করলি? লজ্জা করল না তোর? অনেক দাঁড়িয়ে রইল। তার মুখের কঠোর ভাবটা এখনো যায়নি। ঠিক তখনই রিমঝিম কাঁদতে কাঁদতে বাবার কাছে এসে ছোট্ট হাত দিয়ে তার প্যান্ট আঁকড়ে ধরল। পাপা, তুমি আক্কুকে বুকে দিলে কেন? আক্কু তো কিছুই বলেনি। আমি বলেছি। ছোট্ট মেয়েটার কান্না ভেজা কথাগুলো শুনে অনেকের বুকের ভেতরটা কেঁপে উঠল। এই প্রথম তার নিজের বলা কথাগুলো যেন বজ্রপাত হয়ে ফিরে এলো তার দিকেই। তার সেদিনের সেই জন্মদিনের উৎসব সত্যি এক মুহূর্তে কালবৈশাখীর ঝড়ে ভেঙে চুরমার হয়ে গেল। জন্মদিনের সেই ঘটনার পর কেটে গেল প্রায় 1 সপ্তাহ। বিশ্ববিদ্যালয়ে সব কিছু আগের মতোই চলছে, কিন্তু বদলে গেছে 3টে মানুষ, আকাঙ্ক্ষা, অনিক আর ছোট্ট রিমঝিম। সে ইচ্ছে করেই একটু দূরত্ব বজায় রাখছে, বিশেষ করে রিমঝিমের কাছ থেকে, কারণ সে জানে ছোট্ট মেয়েটা তাকে যতটা আপন করে ফেলেছে ততটাই জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। বৃষ্টি একদিন বিরক্ত হয়ে বলেই ফেলল, তুই কি সত্যিই ভেবেছিস এইভাবে দূরে থাকলে সব ঠিক হয়ে যাবে? আকাঙ্ক্ষা বইয়ের দিকে তাকিয়েই বলল, আমি জানি না, তবে কারো জীবনে নতুন সমস্যা তৈরি করতে চাই না। রিজু দীর্ঘশ্বাস ফেলল। সে জানে আকাঙ্ক্ষা যতটা বলেছে তার চেয়েও বেশি কষ্ট পাচ্ছে। আকাঙ্ক্ষা এখন কোনো দিন অকারণে অনিক স্যারের সামনে পড়ে না। করিডোরের সামনে থেকে আসতে দেখলে অন্য রাস্তা দিয়ে চলে যায়। ক্লাসের কোনো প্রয়োজন না হলে তার রুমের কাছেও যায় না। যে মেয়েটা একসময় দূর থেকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করত, আজ সে ইচ্ছে করেই চোখ নামিয়ে চলে যায়। কারোর ভালোবাসার থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে তার আত্মসম্মান। অনেকেও লক্ষ্য করেছে সব কিছু। আগে যে মেয়েটা প্রতিটা ক্লাসে প্রশ্ন করত, এখন সে একদম চুপচাপ, প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না। একদিন করিডোরে দুজনের মুখোমুখি দেখা হয়ে গেল। অনেক থেমে গেলেন, আকাঙ্ক্ষাও থেমেছিল, কিন্তু 1 সেকেন্ডের বেশি নয়। শুধু মাথাটা নিচু করে বলল, এক্সকিউজ মি স্যার। তারপরে পাশ কাটিয়ে চলে গেল। অনেক কিছু বলতে গিয়েও বললেন না। তার ভেতরে এখনও একটা ভুল ধারণা কাজ করছে। তিনি মনে করছেন আকাঙ্ক্ষা হয়তো সত্যিই রিমঝিমের কাছাকাছি আসতে চেয়েছিল, আর আকাঙ্ক্ষা ভাবছে এই মানুষটাকে তাকে কোনো দিনই বিশ্বাস করেনি, এই মানুষটা তাকে কোনো দিন বিশ্বাসই করেনি, তাই দূরে থাকাটাই ভালো। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে রিমঝিম। প্রতিদিন স্কুল থেকে ফিরে একটাই প্রশ্ন, পাপা আক্কু আর আসে না কেন? অনেক উত্তর দিতে পারেন না, শুধু বলেন, আক্কুর পড়াশোনা আছে মামনি। রিমঝিম ছোট্ট মুখ ফুলিয়ে বলে, মিথ্যে, আক্কু আমাকে ভুলে গেছে। কথাটা শুনে অনেকের বুকটা কেমন যেন করে ওঠে। তিনি নিজের অহংকার আর ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে একটা পাও কখনো এগোতে পারেন না। আক্কু আমার লাক কোলে আছে, তুমি বকে দিয়েছো বলে আছে না। ছোট্ট মেয়েটার অভিমানী গলাটা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। অনেক কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপরে নিজেকে স্বাভাবিক রেখে বললেন, এই বিষয়টা আর নয় মামনি, চলো হোমওয়ার্ক শেষ করি। রিমঝিম আর কিছু বলল না, মাথা নিচু করে নিজের ঘরের দিকে চলে গেল। দরজাটা আস্তে করে বন্ধ হওয়ার শব্দে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। অনেক চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। রিমঝিমের শেষ কথাটা বারবার কানে বাজছে,
তুমি বকে দিয়েছ বলে ও আর আসে না। এক মুহূর্তের জন্য বুকের ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি জন্ম নিল, কিন্তু পরের মুহূর্তেই তিনি নিজেকে শক্ত করে নিলেন। না, আমি যা করেছি ঠিকই করেছি। একটা বাবার জায়গা থেকে আমার সেটাই করা উচিত ছিল। নিজেকে যেন বোঝানোর চেষ্টা করলেন তিনি। সেই ঘটনার পর কেটে গেছে আরও কয়েকটা দিন। বাড়িতে যেন আগের সেই প্রাণ চাঞ্চল্য নেই। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকলেও কোথাও যেন একটা শূন্যতা রয়ে গেছে। সবচেয়ে বেশি বদলে গেছে ছোট্ট রিমঝিম। আগের মতো আর সারাদিন বাড়ি মাথায় করে রাখে না সে। খেলনার সামনে বসে থাকে চুপচাপ, মাঝে মাঝেই দরজার দিকে তাকিয়ে থাকে যেন কারো অপেক্ষায়। সেদিন সন্ধ্যায় স্কুল থেকে ফিরেই তিথি লক্ষ্য করল রিমঝিমের মুখটা কেমন যেন ফ্যাকাশে। সে কপালে হাত দিতেই চমকে উঠল। রুহি, একবার এদিকে আয়। রুহি ছুটে এসে কপালে হাত রাখতেই উদ্বিগ্ন হয়ে বলল, গা তো পুড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে থার্মোমিটার আনা হলো। 103.8 ডিগ্রি ফারেনহাইট। সুরাজ ডাক্তারকে ফোন করল। অর্ক ওষুধ আনতে বেরিয়ে গেল। অনেক সারাক্ষণ মেয়ের মাথার কাছে বসে রইলেন। রাতে জ্বর আরও বেড়ে গেল। রিমঝিম ঘুমের মধ্যেই ছটফট করছে। হঠাৎ অস্পষ্ট গলায় বিড়বিড় করে উঠল, আক্কু। তিথি থমকে গেল। রুহিও তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর আবার আক্কু, যেও না। ছোট্ট দুই চোখ বন্ধ, কিন্তু চোখের কোণে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। অনেক স্থির হয়ে বসে আছেন। একবারও কোনো কথা বললেন না, শুধু মেয়ের কপালে ভেজা কাপড়টা বদলে দিলেন। রাত যত গভীর হতে লাগলো, রিমঝিমের জ্বরও যেন তত বাড়তে লাগলো। সে হঠাৎ কাঁদতে কাঁদতে বলে উঠল, আক্কু, শুধু যেও না। কথাগুলো শুনে তিথির চোখ ভিজে উঠল। রুহি মুখ ফিরিয়ে নিল। সুরাজ দীর্ঘশ্বাস ফেলল। অর্ক চুপচাপ জানলার বাইরে তাকিয়ে রইল। ঘরের ভেতরে শুধু ছোট্ট একটা মেয়ের জ্বরের ঘরে বলা কয়েকটা অস্পষ্ট শব্দ, আর সেই শব্দগুলোর ভারে যেন সবাই নীরবে ভেঙে পড়েছে। অনেক ধীরে ধীরে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। তার চোখে আজও সেই কঠোরতা রয়েছে। তিনি এখনও বিশ্বাস করেন একজন বাবা হিসাবে তিনি ভুল করেননি। তবুও মেয়ের প্রতি তার প্রতিটা কথার আক্কু ডাক যেন বুকের ভেতরে কোথাও অদৃশ্য একটা ব্যথা তৈরি করেছে। তিনি চোখ বন্ধ করে নিজেকেই বললেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু নিজের কণ্ঠস্বরে তিনি যেন ভরসা খুঁজে পেলেন না। কারণ কিছু কিছু দূরত্ব এমন হয় যা সময় নয়, একটা সত্যি শুধু মুছে দিতে পারে। রাত তখন প্রায় 2টো। সারা বাড়ি নিস্তব্ধ। শুধু রিমঝিমের কপালে ভিজা কাপড়টা বদলে দিয়ে তিথি একটু চোখ বুজেছিলেন। অনেকও সোফায় বসেই কখন যে হালকা তন্দ্রায় ধরে পড়েছিলেন তিনি নিজেও জানেন না। ঠিক সেই সময় ঘুমের ঘোরেই রিমঝিম ধীরে ধীরে চোখ খুলল। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে। সে অস্পষ্ট গলায় ফিসফিস করে বলল, আক্কু, আমি আমি আক্কুর কাছে যাব। তারপরে ছোট্ট 2টো পা বিছানা থেকে নামিয়ে দিল। জ্বরের ঘরে রিমঝিম ধীরে ধীরে চোখ খুলল। তার ছোট্ট মাথাটা ভারী হয়ে আছে। সে বিছানার পাশে তাকিয়ে ফিসফিস করে বলল, আক্কু। কোনো উত্তর নেই। সে আবার ডাকল, আক্কু কোথায়? তার ছোট্ট মনে হলো আক্কু হয়তো চলে যাচ্ছে। না, আক্কুকে যেতে দেওয়া যাবে না। সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে এলো। টলতে টলতে দরজার দিকে হাঁটতে লাগলো। আক্কু, দাঁড়াও, আমিও আসছি। জ্বরের কারণে চোখ দুটো আধ বোঝা, পা দুটো ঠিকমতো চলছে না। ঘর থেকে বেরিয়ে সে সোজা সিঁড়ির দিকে এগিয়ে গেল। ঠিক তখনই পা হড়কে গেল। আ! ধাপ ধাপ ধাপ। ছোট্ট শরীরটা গড়িয়ে নিচে পড়ে গেল। সেই বিকট শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। রিমঝিম! তিথি ছুটতে এলো। রোহিত দৌড়ে বেরিয়ে এসে দৃশ্যটা দেখে চিৎকার করে উঠল। সিঁড়ির নিচে পড়ে আছে রিমঝিম। কপালের একপাশ কেটে রক্ত বেরোচ্ছে। মেয়েটা অচেতন। রিমঝিম, চোখ খোল মামুনি।
তিথি তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। রুহির হাত কাঁপছে। অর্ক সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে ফোন করলো। সুরাজ গাড়ির চাবি নিয়ে দৌড়ে এলো। অনেক যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছেন। এক মুহূর্ত পরে ছুটে এসে নিজের 2 হাতে রিমঝিমকে কোলে তুলে নিলেন। মেয়েটার নিথর শরীরটা নিজের বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে শুধু একবার কাঁপা গলায় বললেন, মামনি চোখ খোলো। কিন্তু কোনো উত্তর এলো না। কয়েক মিনিটের মধ্যে সবাই হাসপাতালে পৌঁছে গেল। ডাক্তাররা দ্রুত রিমঝিমকে ইমার্জেন্সিতে নিয়ে গেলেন। অপারেশন থিয়েটারের লাল আলো জ্বলে উঠল। বাইরে করিডোরে দাঁড়িয়ে আছে সবাই। কারো মুখে কোনো কথা নেই। তিথি 2 হাত জোর করে কাঁদছে। রুহির চোখ দিয়েও অবিরাম জল গড়িয়ে পড়ছে। হঠাৎ রুহি তিথির দিকে তাকিয়ে বলল, আর না, আমি আর পারছি না, আকাঙ্ক্ষাকে ফোন কর। তিথি এক মুহূর্ত দেরি করলো না। কাঁপতে থাকা হাতে ফোনটা বের করে আকাঙ্ক্ষার নাম্বারে কল করলো। ফোনটা বেজে উঠল।